السلام عليكم الله ورحمة وبركاته. الله وبركاته. وعليكم السلام. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والعصر إن الإنسان لفي خسر. হুজুর আসসালামু صالحات আলাইকুম। জি وتواصوا জনাব। بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات. وقال النبي صلى الله عليه وسلم: تعلموا فرائض وعلموها فإنه نصف العلم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন জায়গা জামানা থেকে ফারেক করে একটা মহৎ উদ্দেশ্য সামনে নিয়ে নিজের হক নিজে বুঝে নিব, অন্যকে অন্যের হক বুঝাই দিব, এরকম এক মহৎ হক উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা এই ক্লাসে এক হইতে পেরেছি। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে একটা ছোট সূরা তেলাওয়াত করেছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা জমানার কসমকে, সময়ের কসমকে বলতেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দেয়, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর পরস্পরকে সবরের আদেশ দেয়। বিভিন্ন মুসিবতে, বিভিন্ন অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য সবরের আদেশ দেয়। তো এই চার শ্রেণী ব্যতীত বাকি সবাই, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। যারা ঈমান এনেছে, নেক আমল করে, পরস্পরকে করে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকার বা বিভিন্ন মুসিবতে ধৈর্য ধারণ করার পরস্পরকে কি দেয়, আদেশ দেয়। আরেকটা হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। আহ আরেকটা হাদিস পড়েছি, তাআল্লামুল ফারাইদা ওয়া আল্লিমুহা ফাইন্নাহু নিসফুল ইলম। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ইলমে ফরায়েজ শিক্ষা করো এবং মানুষকে শিক্ষা দাও। কেননা এই ইলমে ফরায়েজ এটা হলো কি, সমস্ত ইলমের অর্ধেক। তো আমরা যে ভূমি জরিপটা শিখতেছি, এটাও ইলমে ফরায়েজেরই অন্তর্গত একটা বিষয়। খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা। তো এরকম একটা বিষয় আমরা শিখতে পারতেছি। এটা আসলে নিজের হক বুঝে নিব, মানুষকে মানুষের হক বুঝাই দিব, এই নিয়তটা যদি আমাদের থাকে, তাহলে নিঃসন্দেহে এটা নেক আমল হবে। আর একজন মুসলমানের 24 ঘন্টার প্রত্যেকটা আমলই তো নেক আমল। এখন আমি আপনাদের সামনে, যেহেতু আমাদের আজকে এই প্রথম ক্লাস এবং উদ্বোধনী ক্লাস, ক্লাসে যারা ভিডিও চালু করে রাখছেন, মেহেরবানি করে ভিডিওটা একটু বন্ধ করে দিবেন। ক্লাসের মধ্যে ভিডিও চালু রাখা যাবে না। কারণ হচ্ছে, যদি ভিডিও চালু রাখেন এবং মাইক্রোফোনটাও বন্ধ করে রাখবেন, আমি বন্ধ করে দিচ্ছি, তারপর আপনারা সবসময় মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। এখানে জুমের কি আছে, সিস্টেম আছে হাত তোলার, কখনো প্রয়োজন হলে হাত তুলে বলবেন, অথবা মেসেজ দেওয়ার সিস্টেম আছে, মেসেজ দিবেন। হ্যাঁ, তারপরে আমি আপনাদের থেকে প্রশ্ন নিব, এবং এমনিও আমি কি করব, প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিছু সময় দিব আপনাদের প্রশ্ন করার জন্য। এখন যদি আপনারা ভিডিওটা চালু রাখেন, তাহলে কি হবে, আপনাদের ভিডিওটা যখন আমাদের স্ক্রিনে ভেসে উঠবে, তখন আমাদের কি, সবারই নজরটা ওইদিকে চলে যাবে, যার কারণে ক্লাসের বিঘ্নতা ঘটবে। এবং মাইক্রোফোনটা চালু রাখলে কি হবে, এই আওয়াজ, জের জের চের চের আওয়াজ, এটা ক্লাসের মধ্যে, যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে রেকর্ড হবে, হ্যাঁ, তো এই সমস্যা হবে। তখন আপনি আমাদের কোর্সে অ্যাড হওয়ার কারণে পরবর্তীতে আপনি যখন এই ক্লাসটা দেখবেন, তখন আপনারও কি হবে, সমস্যা হবে। তো এই জন্য মেহেরবানি করে কি করবেন,
মাইক্রোফোনটাও অফ রাখবেন এবং ভিডিওটাও মেহেরবানি করে অফ রাখবেন। আমি স্টপ করে দিতেছি, যাদের ভিডিও চালু তারা আর চালু করবেন না, হ্যাঁ, মেহেরবানি করে ভিডিওটা অফ রাখলে ভালো হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্লাসে ভর্তির যোগ্যতা, মানে আমাদের এই কোর্সটার মধ্যে ভর্তির যোগ্যতা কি? আমাদের এই কোর্সটার মধ্যে ভর্তির যোগ্যতা হলো দলিল খতিয়ান নকশা এগুলো পড়তে পারেন, বাংলা ইংরেজি। বাংলাতে মানে রিডিং পড়ার যোগ্যতা আছে, ইংরেজি টুকটাক পারেন কিছু, ওই রকম যোগ্যতা হইলেই হবে, কোনো ক্লাস পাতা ধরার নিয়ম নেই। তবে আমরা বলি অষ্টম শ্রেণী, আর মাদ্রাসা হইলে সরহে বেকায়ের উপরে হলে ভালো হয়। কারণ মাদ্রাসা লাইনে সরহে বেকায় পড়লে ফরায়েজ পড়া হয়, এখানে অঙ্ক টঙ্ক কিছু শেখা হয়। আর এদিকে অষ্টম শ্রেণী পর্যন্ত করলে আমাদের এখানে চতুর্থ পঞ্চম শ্রেণীর অঙ্ক এগুলো আমরা করাবো, তো কঠিন কোনো অঙ্ক না। তো এই জন্য মোটামুটি অষ্টম শ্রেণী হলে আমাদের চলবে। আর ক্লাসের আদব দেখেন, আমি একজন আলেম মানুষ, আমি একজন মুসলিম মানুষ। আমার ঢাকাতে একটা মাদ্রাসা আছে, এখানে ছেলে শাখা মেয়ে শাখা আছে, এবং আমার দেশের বাড়ি নেত্রকোনায়। আমাদের নিজস্ব জায়গায় মাদ্রাসার কাজ চলতেছে, মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ নিজস্ব জায়গায়। তো এই জন্য আবার অনলাইনে কোর্স করাই, এটা মাদ্রাসা। তো অনেক ব্যস্ততা থাকে, তারপরও আমি যে সময় ক্লাসের সময় একেবারে ম্যাপে ম্যাপে ও একবারে একটু এদিক সেদিক হবে না ইনশাআল্লাহ, চেষ্টা করি আর কি ক্লাসে অ্যাড হওয়ার জন্য, এবং প্রত্যেকটা ক্লাসেই প্রশ্ন উত্তর নেওয়ার জন্য চেষ্টা করি। এর মাঝেও আপনারা অনেক সময় যদি আমাকে পার্সোনাল ভাবে প্রশ্ন করেন, অনেক সময় আমি জবাব দিতে একটু সময় লাগতে পারে আমার। এই জন্য আসলে আমাদের এই যে কোর্সটা, এই কোর্সটার মধ্যে অনেক মাওলানা মুফতি, হ্যাঁ, অনেক বড় বড় আলেমরাও এটার মধ্যে অ্যাড হয়। এরকম দুনিয়ার লাইনে বড় আপনার বিভিন্ন সরকারি চাকরিজীবী, গোয়েন্দা বিভাগের, পুলিশ, আর্মি, বিডিআর থেকে ধরে র্যাব, এরকম প্রত্যেকটা ইয়ার থেকে আলহামদুলিল্লাহ কম বেশি মানুষ আমাদের প্রতিটা কোর্সেই থাকে। এভাবে এরকম ভাবে নবীন আইনজীবী যারা আছে তারাও আমাদের কোর্সটা করেন, সার্টিফিকেট নেন এবং অভিজ্ঞতা অর্জন করেন, যেহেতু তারা আইন কানুন এবং জমি জমা নিয়ে ইয়া করতে হয়, দেওয়ানি মামলা মোকদ্দমা ইয়া করতে হয়, দেখাশোনা করতে হয়, এই জন্য ওরা এটা লাগে, এই জন্য ওনারা আমাদের এই কোর্সটাও করেন। তো ওদের তুলনায় কিন্তু আমি কিছুই না। তো সেই জন্য এই আদবগুলি বলে দেওয়া, দেখেন হাটাদারিতে আমাদের মূল অফলাইন কোর্সটা হয়। তো সেখানে একজন মুসলিম শরীফ পড়ায় একজন সাহেব, তিনি আমার এই কোর্সটা করছিলেন এবং ফরায়েজ কোর্সটা করছিলেন। তো যদি উনি, ওনার সাথে আমার কখনো সাক্ষাৎ হয় রাস্তার মধ্যে, উস্তাদ উস্তাদ বলে অনেক মহব্বতের সাথে জড়াইয়া ধরে। দেখেন ওনার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, কিন্তু উনি আমার কাছে দুইটা বিষয় শিখছে, জন্য কত একটা সম্মান। এই জন্য মেহরবানি করে আপনারা যারা আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, এই সম্মানের দিকে খেয়াল রাখবেন। এক তো পারলে আমি একজন আলেম একজন মুফতি সাহেব এই হিসেবে আপনারা যদি সম্মান করে ইয়া করেন তাহলে তো আলহামদুলিল্লাহ, আর না হলেও কমপক্ষে আপনি যে আমার কোর্সে ভর্তি হবেন, হ্যাঁ, ভর্তি হওয়া মানে আপনি ছাত্র হয়ে গেছেন, আমি আমি যেহেতু শিখাবো আমি শিক্ষক। তো এই হিসেবে আমি শিক্ষক হিসেবে কমপক্ষে আপনারা কি বদ্ধতা বজায় রেখে যে কোনো প্রশ্ন, হ্যাঁ, বদ্ধতার সাথে করতে হবে। তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে যদি করেন, এটা মানে অনেক সময় আমি অনেক বেশি প্রেসারে চাপে থাকি, তো অনেক সময় আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। তো এটা আর কি মেহরবানি করে, অনেক বড় বড় মানুষ এখন, তো এই জন্য আর কি একটু বলে দেওয়া আর কি। আচ্ছা যাক, আর আমাদের এখানে আরেকটা কথা আছে যে দিনদার হওয়া আবশ্যক। আমাদের এই কোর্সটা দেখেন টাকা কামানোর অনেক মাধ্যম আছে। আমরা যে এই কোর্সটা করাইতেছি, মানুষের সমাজের মধ্যে যারা আমিন, আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বস্ত। কিন্তু এখন আপনারা যারা জমি জমা নিয়ে বিভিন্ন জায়গা পড়ছেন তারা বুঝবেন যে আমিনরা কত ধরনের হয়রানি করতে পারে, হ্যাঁ, কত ধরনের দুই নাম্বারই করতে পারে। তো আমরা যাইতেছি, আমরা হুজুররা, আমি এখানে আমাদের মতো এরকম শত শত মানুষ এরকম এই কোর্সগুলি করাচ্ছেন, একটাই উদ্দেশ্য, সমাজে একটা বিশ্বস্ত আমিন প্রজন্ম গড়ে তোলা। হ্যাঁ, এই জন্য দিনদার হওয়া আবশ্যক। যে কোনো ধর্মেরই হইতে পারবেন, নৈতিকতা সম্পন্ন হইতে হবে, তাহলে আমাদের এই কোর্সটা করতে পারবে। আর এবার আসি আমরা যে বিষয়গুলো শিখবো ইনশাল্লাহ, সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখেন, ভূমি জরিপ, এই ভূমি জরিপ বিষয়টা কখন থেকে চালু হয়েছে? মানুষ যখন থেকে সমাজবদ্ধভাবে জীবনযাপন করা শুরু করছে এবং কৃষির উপর নির্ভরশীল হয়ে গেছে, হ্যাঁ, তখন তারা নদীর কাছাকাছি এলাকাগুলো চাষবাস করা শুরু করে। তো এখন যেরকম প্রত্যেকটা জমি চাষ করার উপযোগী, আগে এরকম উপযোগী ছিল না।
প্রত্যেকটা জমিকে এই চাষবাসের উপযোগী করতে হতো। তো 1 বছর চাষবাসের উপযোগী করার পর পরবর্তী বছর সে চাইতো যে সে যেই জমিটা চাষ করছিল, যতটুকু জায়গা চাষ করছিল, পরবর্তী বছরও সেই জায়গাটা চাষ করার। কিন্তু দেখা যেত যে বর্ষাকালে পলি মাটি পরে সমস্ত আয় মিসমার হয়ে যেত, যার কারণে কি ঠেলা 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 ধাক্কা শুরু হইতো। তো এই জন্য মানুষ তো সুশৃঙ্খল ভাবে জীবনযাপন করতে পছন্দ করে। তো এই জন্য চিন্তা ভাবনা করে একটা নির্ধারণ করা হলো, যদি আমরা এরকম কোন পশুর চামড়া বা এরকম কোনো কিছুর মধ্যে আমরা কি করি, একটা ইয়া লিখে রাখি যে এখান থেকে 500 হাত, 1000 হাত, হ্যাঁ, আব্দুর রহমান ভাইয়ের, এরপরে আব্দুল করিম ভাইয়ের, তারপরে আব্দুল জব্বার ভাইয়ের, এইরকম যদি আমরা একটা নির্ধারণ করে রাখি সীমানা, তাহলে পরবর্তী বছর আমরা আমাদের মাইকটা শুধু আমরা কি করতে পারবো, এর আহ, যে যতটুকু চাষ করছিলাম সেটা পরবর্তী বছর করতে পারবো। তাহলে আমাদের ঠেলাঠেলি ধাক্কাধাক্কি লাগবে না। তখন থেকেই মূলত ভূমি জরিপটা শুরু হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের দেশে এখন বর্তমানে প্রচলিত 4টা জরিপ, সেটা হচ্ছে সিএস জরিপ, এস এ জরিপ, আর এস জরিপ, আর বিএস জরিপ। সিএসটা ইংরেজরা করছিল। ইংরেজরা এই দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে দখল করে নিয়ে কত নির্যাতন নিপীড়ন চালায়া, হ্যাঁ, সঠিকভাবে রাজস্ব আদায় করার লক্ষ্যে তারা এই এটা আপনার সিএস জরিপটা করছিল। তো সিএস এটা 1888 থেকে 1940 সালের মধ্যে এই জরিপটা করছিল। এই সালগুলো আপনাদের লেখা লেখা রাখলে ভালো হবে, কারণ আপনাদের যে ম্যাপ আছে, নকশা আছে, এই ম্যাপ বা নকশার মধ্যে কখনো সাল লেখা থাকে না। এরপরে আপনার যখন ইংরেজরা আসলে জমিদারদের সাথে সম্পৃক্ত ছিল, জনগণের সাথে সেরকম সম্পৃক্ত ছিল না, যেই কারণে ইংরেজ খেদাও আন্দোলন, বাঁশের কেল্লা আন্দোলন, রেশমি রুমাল আন্দোলন, এইরকম বহুত আন্দোলন গড়ে ওঠে। এবং এক পর্যায়ে এই দেশ থেকে ইংরেজরা চলে যেতে বাধ্য হয়। তো তখন তারা চিন্তা করলো আর একটা জরিপ করে আমরা প্রত্যেকে কি প্রত্যেকে জমিটা দিয়ে যাই। তো আসলে চাইলেও তো আর সম্ভব না, একটা জরিপ করতে 53 বছর লাগছে ইংরেজদের, আবার 53 বছর কোথায় পাবে, তারা তাদের বিদায় ঘন্টা বেজে গেছে। তারা চেষ্টা করার পরেও পারে নাই। এরপরে পাকিস্তান এবং ভারত আলাদা করে যখন চলে গেল, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান একসাথে, তখন পাকিস্তান সরকার এসে মানুষের মধ্যে সুশৃঙ্খলা ফিরে আনার জন্য তারা এই জরিপ কার্য হাতে নিল। এবং তারা চিন্তা করলো যদি আমরা সরেজমিনে মেপে জরিপ করি তাহলে অনেক সময় লাগবে, যে কারণে তারা সংক্ষেপে শুধু ভূমি অফিসে বসে জমি না মেপে শুধু খতিয়ানটা কাগজটা তৈরি করে দিবে, হ্যাঁ, প্রত্যেকের নামে, শুধু জমিটা যেন প্রত্যেকের মালিকানা চলে যায় সেরকম করে দিবে। তো সেটা করতে এসে জরিপটা করতে সময় লাগছে আপনার 1956 থেকে 63 সাল, মাত্র 8 বছর সময়ের ভিতরে তারা এটা করছে। তো 8 বছরের ভিতরে এটা করার কারণে কি হয়েছে, দেখা গেছে যে যেই সুশৃঙ্খলা ফিরে আনার জন্য তারা জরিপ করছিল, সেখানে আরো বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে, একজনের জমি আরেকজনকে লিখে দিয়ে দিছে, এরকম অহরহ হয়ে গেছে। তখন পাকিস্তান সরকার চিন্তা করলো যে এখন আবার আরেকটা জরিপ আমাদের করা খুবই জরুরি দরকার, এবং সেটা জমি মেপেই করতে হবে, না হলে তো এই বিশৃঙ্খলা দূর হবে না। তখন তারা আর এস নামে আরেকটা জরিপ করে, সেটা 1965 সাল থেকে 1985 সাল পর্যন্ত সেই জরিপটা চলে। এরপরে আপনার বাংলাদেশ সরকার, আহ, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিএস জরিপ, এটা হচ্ছে 1985 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত চলমান। আবারও এই জরিপ শেষ হলে আবারও আরো অন্য জরিপ চালু হবে ইনশাল্লাহ। তো আমরা কি কি শিখাবো, দেখেন, বৈজ্ঞানিক সূত্রে জমি মাপার বিভিন্ন কলা কৌশল, মানে জমি মাপার যত ধরনের নিয়ম কানুন আছে, যেই কোনো আকৃতির জমি কিভাবে মাপবেন আপনি, এটা চতুর্ভুজ, 4 কোণা হোক, 3 কোণা হোক, গোলাকৃতির হোক, আঁকা বাঁকা হোক, যত আকৃতির হোক, কিভাবে মাপবেন সেই বিষয়গুলো ইনশাল্লাহ আমরা শিখাবো ইনশাল্লাহ। এরপরে নকশা বা শীট থেকে জমির পরিমাণ কিভাবে নির্ণয় করবেন সেই বিষয়টা আমরা শিখাবো। আপনি যে কোনো ম্যাপ, জমির যে সিএসএস আর এস বিএস, যে কোনো ম্যাপ দেখে আপনি স্কেল ধরে কি করতে পারবেন, জমির পরিমাণ নির্ণয় করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে সিএসএস আর এস এগুলার খতিয়ান বা পর্চা, এগুলা কিভাবে বুঝবেন এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ শিখাবো। মানে যে কোনো জমির মাপ যোগ শিখাবো, জমির যে কোনো কাগজপত্র আপনি বুঝতে পারবেন এইরকম যোগ্যতা আপনার হবে। এরপরও আমরা ইট কাঠ বালু মাটি ইত্যাদি পরিমাপের পদ্ধতি আছে, সেগুলো এগুলো আসলে জমি মাপা পারলে এগুলো একদম ইজি, এই জন্য এগুলো সাথে রাখা হয়েছে। এরপরে আনাগন্ডা সম্পদের হিসাব, সাব কবলা, হেবা দলিল, মিউটেশন, নামজারি,
খারিজ, ডিমার্কেশন, পাওয়ার অফ অ্যাটর্নি, আম মোক্তারনামা, ডিসিআর, এখওয়ার, বায়া দলিল, স্কেচ ম্যাপ, হ্যাঁ, দলিল যাচাই পদ্ধতি, এগুলো সব আপনাদেরকে কি এগুলো কাকে বলে এগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ। ডিজিটাল প্রযুক্তিতে কম্পিউটারে জমি মাপার পদ্ধতি, এটাও আছে আমাদের, যা দ্বারা ঘরে বসে যে কোনো জমির পরিমাণ নির্ণয়ে সক্ষম হবেন। আসলে আমাদের এই কোর্সটা মূলত একটা অ্যানালগ কোর্স, সাথে আমাদের এই ডিজিটাল সিস্টেমটাও আছে। আপনি কম্পিউটারে কিভাবে জমি মাপবেন সেটার উপরও আমাদের ক্লাস আছে। আলহামদুলিল্লাহ, আমার ল্যাপটপটা একটু সমস্যা আছে, তারপর আমার এই ক্লাসটা ভিডিও লাইভ রেকর্ড করা আছে আলহামদুলিল্লাহ। তো এটার উপরে আবার শীটও আছে, শীট, এবং যদি সরাসরি করে করবো, না করলে আমাদের এই কম্পিউটারে কিভাবে জমি মাপবেন সেই ক্লাসটা ভিডিও করা আছে, একবার সরাসরি জুম ক্লাস, সেটা দিয়ে দিব। আর যদি অ্যাপসটা রান করে চালু করতে পারি তাহলে আমি সরাসরি দেখাই দেবো ইনশাল্লাহ। এবং কেউ যদি অটোক্যাড অ্যাপসটা আপনারা ইনস্টল এবং ডাউনলোড করে নিয়ে আসেন আমার কাছে, আমি আপনাকে একবার হাতে ধরে ধরে, সরাসরি আসতে হবে তাহলে, একবার হাতে ধরে ধরে শিখাই দেবো ইনশাল্লাহ। এছাড়াও জমি জমার টুকিটাকি বিষয় হাতে কলমে শেখানোর জন্য রয়েছে সুপরিকল্পিত একটি সিলেবাস ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুব্যবস্থা। আপনারা এই কোর্সটা শেষ করে যে কোনো একদিন আমার কাছে সরাসরি এসে প্র্যাকটিক্যাল ক্লাসও করতে পারবেন ইনশাল্লাহ। তো এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে শেখানো হবে ইনশাল্লাহ। তো এইগুলো ছিল আমরা কি কি শিখাবো। তো এরপরে দেখেন আমি একটু আমাদের যে শীট আছে, শীটের মধ্যে এই যে একটা শীট, সেটা আমরা যেটা প্রথম শুরু করব সেটা হচ্ছে পরিমাপ। পরিমাপ এটা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে রৈখিক পরিমাপ, একটা বর্গ পরিমাপ, একটা গণ পরিমাপ। একটু মনোযোগ দেন সবাই। রৈখিক পরিমাপ, বর্গ পরিমাপ, গণ পরিমাপ। তো রৈখিক পরিমাপটা কোনটা? দেখবেন রাস্তার পাশে দিয়ে কি থাকে, মাইল কিলো এগুলো লেখা থাকে, সেটা শুধু রেখা মাপে, মানে লম্বাটা দৈর্ঘ্যটা মাপে, সেটাকে বলে রৈখিক পরিমাপ। আরেকটা পরিমাপ হচ্ছে বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ। বলে আমরা যে দৈর্ঘ্য প্রস্থ, তারপরে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ, তারপরে আপনার এই ভূমি গুণ উচ্চতা, তারপরে আপনার ব্যাস গুণ পরিধি দিয়ে যে জমির মানে পরিমাণগুলি করা হয়, স্কয়ার পরিমাপটা, সেটাকে কি বলা হয়, মানে জমি জমা মাপামাপি করতে যে পরিমাপটা লাগে সেটা কিন্তু আপনার বর্গ পরিমাপ বা স্কয়ার পরিমাপ বলা হয়। এরপরে দেখেন গণ পরিমাপ আছে আরেকটা, সেটা হচ্ছে তিন দিকের পরিমাপ, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা। সেটা কোথায় লাগে? আপনি মনে করেন একটা দেওয়ালে কয়টা ইট লাগবে, এটাও আমরা শিখাই, এটা করতে আপনার এই গণ পরিমাপ বা কিউবিক পরিমাপটা লাগবে। তারপরে কাঠ মাপতে দৈর্ঘ্য প্রস্থ এবং কাঠের পাল্লাগুলি কতটুকু মোটা এটা জানার জন্য এটা লাগবে। বালু, আপনি একটা জায়গায় আপনি একটা বিল্ডিং করবেন, সেই বিল্ডিং এর মধ্যে মাটি ভরাট করবেন, সেক্ষেত্রে আপনার দৈর্ঘ্য প্রস্থ কতটুকু উঁচু করবেন সেটা লাগবে, এই তিন দিক। এবং আপনি যদি কি করেন, কোন একটা পুকুর খনন করেন, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ জমিটা মাপতে হবে, এবং কতটুকু গভীর হইলো মাটিটা যদি মাপতে চান তাহলে গভীরতাটাও কি করতে হবে, মাপতে হবে। তো এই যে তিন দিকের মাপ, এইগুলোকে কি বলা হয়? গণপরিমাপ বলা হয়। এরপরে আছে চিহ্ন পরিচিতি। তো দেখেন, কোন সংখ্যার উপর এরকম একটা র‍্যাপ, আমরা তো জানি যে যেমন বর্গ লিখতে একটা কি আছে, র‍্যাপ দেওয়া হয়, কিন্তু সংখ্যার উপরেও র‍্যাপ, এরকম র‍্যাপ চিহ্ন দেওয়া হয়। তো সেগুলো যদি একটা থাকে কোন সংখ্যার উপর, তাহলে এটাকে বলা হয় ফুট বোঝাবে। আর যদি কোন সংখ্যার উপর দুইটা এরকম র‍্যাপ চিহ্ন থাকে তাহলে এটাকে ইঞ্চি বোঝাবে, এই সংখ্যাটাকে ইঞ্চি। সাত, সাতের উপর আছে 7 ইঞ্চি, 10-এর উপর থাকলে 10 ইঞ্চি। এরপরে আপনার তিনটা চিহ্ন এরকম র‍্যাপ দেওয়া থাকে অনেক সময়, সেটা হচ্ছে সুতা। সুতাটা কি? এই যে আপনারা রড মাপামাপি তো রডের মাপ দেখছেন না, 5 সুতা রড, 3 সুতা রড, 2 সুতা রড, এই যে সুতা মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগকে 1 সুতা বলা হয়। এরপরে আছে দেখবেন অনেক সংখ্যার উপর এরকম একটা গুল, হ্যাঁ, জিরোর মতো একটা দেওয়া থাকে, এটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রিটা কি? আমি আসলে সরাসরি আপনাদেরকে একটু দেখাই, বোর্ডে নিয়ে যাই, তাহলে আপনারা আসলে আরো ভালো করে বুঝবেন আশা করি। আমাদের প্রত্যেকটা ক্লাসেই বোর্ডে লিখে লিখে ইনশাল্লাহ হবে, আপনারা যেটাই না বুঝবেন জিজ্ঞাসা করতে পারবেন, এবং সরাসরি এসে ক্লাস করারও সুযোগ আছে কাছাকাছি থাকে। দেখেন, যেমন আমরা বলছিলাম কি, মনে করেন এখানে 10 লেখা, ঠিক আছে, 10-এর উপর যদি এরকম একটা চিহ্ন দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে ফুট, ঠিক আছে। তো এরকম যদি দুইটা চিহ্ন থাকে তাহলে এটা বোঝাবে ইঞ্চি। তো এরকম ভাবে মনে করে 7 লেখা, হ্যাঁ, 7-এর উপর এরকম তিনটা চিহ্ন দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে সুতা। একটা থাকলে ফুট, দুইটা থাকলে ইঞ্চি,
তিনটা থাকলে সুতা। এই আরেকটা হচ্ছে কি, আমি বলছি ঠিক ডিগ্রি বিষয়টা কি, আমরা অনেক শুনি যে তাপমাত্রা ডিগ্রি এত ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের ডিগ্রিটা মানে এই তাপমাত্রার ডিগ্রি না, আমাদের ডিগ্রিটা হলো মানে অ্যাঙ্গেল বোঝানো। দেখেন, যে কোনো গোলাকৃতির বস্তু, দুনিয়ার মধ্যে যত গোলাকৃতির বস্তু আছে, পূর্ণ একটা গোলাকৃতির বস্তু বুঝাইতে 360 ডিগ্রি বলা হয়। যে কোনো মানে একটা পুরা পৃথিবীটাও 360 ডিগ্রি। আপনার একটা সরিষার দানা সেটাও কিন্তু 360 ডিগ্রি, একটা আপেল সেটাও মানে পরিপূর্ণ একটা গোলাকৃতির বস্তুকে 360 ডিগ্রি বলা হয়। এর অর্ধেক 180 ডিগ্রি। 4 ভাগের 1 ভাগ যদি করেন, 4 ভাগ করলে এই যে এখানে একটা কোণ তৈরি হলো, অ্যাঙ্গেল তৈরি হলো, এখানে এখানে একটা কোণ তৈরি হলো না, এটার নাম হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে অ্যাঙ্গেল। মানে আপনি মনে করেন এটা একটা দেওয়া ফ্লোরের মধ্যে এরকম একটা দেওয়াল উঠলো, যে এখানে একটা কোণ তৈরি হবে, কতটুকু বড় ছোট এটা না, বাঁকাটা কোন সিস্টেমে সেটাকে বলা হয় ডিগ্রি। আর কি এরকম সুতা থেকে সুতা উঠে গেলে এটার নাম হচ্ছে 90 ডিগ্রি। আমরা ডিগ্রির পরিমাণটা আরো ইনশাল্লাহ ভালো করে বুঝাবো আপনাদের, যখন আমরা ত্রিভুজ পড়াবো তখন ইনশাল্লাহ ভালো করে বুঝবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন পরিমাপ। দেখেন 4.356 বর্গফিট সমান সমান 1 অযুতাংশ। 1 অযুতাংশ, অযুতাংশ মানে আপনার মনে করেন 1 বর্গফুট কাকে বলে? বর্গফিটটা হচ্ছে একটা টাইলস, 1 ফিট 1 ফিট 1 ফিট এরকম চারদিকে যদি হয়, এটার নাম হচ্ছে কি 1 বর্গফিট। এরপরে যদি কি হয়, এরকম 4টা টাইলস হয়ে আরো একটা টাইলসে 3 ভাগের 1 ভাগ হলে যে পরিমাণ জায়গা নেবে সেটার নাম হচ্ছে 1 অযুতাংশ। এরকম 100 অযুতাংশ হইলে 100 শতাংশ হয়। অথবা 435.6 বর্গফিটে 1 শতাংশ। মানে এটা একটু মুখস্থ করতে হবে, 435.6 বর্গফিট সমান সমান 1 শতাংশ, 435.6 বর্গফিট সমান সমান 1 শতাংশ। এটা লাগবে আমাদেরই। দেখেন বর্গফিটটা কাকে বলে একটু দেখেন। আসলে আমাদের এখানে যারা ভর্তি হয় এরা অনেকেই আমার থেকেও আরো অনেক বেশি জ্ঞানী মানুষও আছে। দেখেন আমি বর্গফুটটা হচ্ছে এই যে দেখেন, তবে সবাই তো আর একরকম না, এই জন্য সবার সুবিধা বোঝানো লাগে। কারণ আমাদের ক্লাসে তো সব মনে করেন এইটা একটা টাইলস, বাঁকা হইতে পারে আমার আঁকাটা, এদিকে 1 ফিট এদিকে 1 ফিট এদিকে 1 ফিট এদিকে 1 ফিট, এটার নাম হচ্ছে 1 বর্গফিট। এইরকম 435 থেকে 36টা টাইলসে যে পরিমাণ জায়গা নিবে সেই জায়গাটার নাম হচ্ছে 1 শতাংশ। সমস্ত কাগজপত্র আপনার এলাকায় কাটা থাকুক, কানি থাকুক, যাই থাকুক, কিন্তু আপনার দলিল খতিয়ান নকশার ভিতরে কিন্তু কি থাকবে? শতাংশ, একর, এগুলোই থাকবে। অযুতাংশ, এই তিনটা থাকবে। এবং আমাদের দেশে না শুধু, এটা স্ট্যান্ডার্ড, সারা বিশ্বে শতাংশ, একর, অযুতাংশ এগুলো স্ট্যান্ডার্ড মাপ। যে কোনো জায়গায় আপনি আমার কাছে জমি মাপা শিখে বিদেশে গিয়েও জমি মাপতে পারবেন, শুধু ভাষাটা শিখে নিলেই হবে। আচ্ছা যাক, দেখেন আমরা মনে করেন অনেকে আমরা মনে করি যে জমি মাপাটা অনেক কষ্টের কাজ বা কঠিন। আসলে জমি মাপাটা কিন্তু একদম ইজি। দেখবেন গ্রাম এলাকায় অনেক মূর্খ মানুষ, সে রিডিং টিডিং করতে পারে না কিন্তু জমি মাপতে পারে, মানে বুঝছে বিষয়টা, মাপতে পারে। যেমন মনে করেন এটা একটা জমি, আমরা মাপলাম, মাইপা গিয়ে দেখলাম যে এই যে উত্তর দিক, সবসময় উপরের দিকে উত্তর দিক থাকে ম্যাপের মধ্যে, এই জন্য এখানে উত্তর দিক। উপরের দিকে উত্তর দিকেও 100 ফিট, দক্ষিণ দিকে 100 ফিট, আপনার পশ্চিম দিকে মনে করেন 50 ফিট, পূর্ব দিকেও 50 ফিট। ঠিক আছে, এইরকম আকৃতির একটা জমি আমরা পাইলাম। তো এটা কিভাবে মাপবো? এটার নাম হচ্ছে আয়তক্ষেত্র। আর কি আমরা সবগুলি শিখাবো। আপনার চতুর্ভুজ 6 প্রকার আছে, এর মধ্যে একটা আমি দেখাইতেছি। এটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। শুধু দিবেন, আপনার জমিটা বের হয়ে যাবে। দেখেন দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখেন দৈর্ঘ্য হচ্ছে 100, গুণ হচ্ছে 50। তো দেখেন আমরা ক্যালকুলেটরে হিসাব করব, বাকি অনেক হিসাব আছে ক্যালকুলেটর থেকে মুখে আরো বেশি তাড়াতাড়ি হয়। দেখেন 5 থেকে 5, আর দেখেন 3টা শূন্য একসাথে বসায় দেন, এদিকে বসায় দেন, যে একটা শূন্য আর 2টা শূন্য, 3টা শূন্য। এটার নাম হচ্ছে বর্গ ফিট বা স্কয়ার ফিট। ঠিক আছে, বর্গ ফুট বা স্কয়ার ফিট। তো আমরা কিন্তু একটু আগে শিখছিলাম 435.6 বর্গ ফিট সমান সমান কি 1 শতাংশ। তাহলে আমরা জানি
1% সমান সমান 435.60 বর্গ ফুট। ঠিক আছে, তো আমরা এই জমির মাইপা পাইছি 5,000 বর্গ ফিট। তাহলে আমাদের কি করতে হবে? 5,000 কে সুতরাং 5,000 ভাগ 435.60। তো এটা দিলে আমরা এখানে কতটুকু জমি আমাদের আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে করতে হবে ইনশাল্লাহ। দেখেন, 5,000 ভাগ হচ্ছে 435.6। তো দেখেন আমাদের এখানে 11.47, যেহেতু দশমিকের পরে তৃতীয় নম্বর করে যদি কি হয়, তৃতীয় নম্বর করে 6-এর বেশি হলে তৃতীয় নম্বর করে 1 বৃদ্ধি করে দিতে হয়। তো এই জন্য আমরা 11.48 মানে 11.5% জমি। 11.48% করলাম। এটা কি কঠিন কিছু? একবারে ইজি। দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে শুধু 435 দিয়ে ভাগ দিলে কি হয়ে যাবে? বের হয়ে যাবে জমির পরিমাণটা। তো এটা অনেক ইজি। আমাদের এই কোর্সটা যারা করতে চান এখনো, আপনারা এই আমার এই ক্লাসটা আবার ইউটিউবেও ছাড়বো, ফেসবুকেও ছাড়বো ইনশাল্লাহ। তো আপনারা দেখার পরে আজকে এবং আগামীকাল এবং শনিবারে আবার ক্লাস হবে। শনিবার থেকে একাধারে 10 দিন হবে। আমরা যে কোর্সগুলি করাই 3 মাসের কোর্সগুলো, এগুলো আপনার সপ্তাহে একটা করে ক্লাস হয়। আর আমরা এবার যে কোর্সটা করতেছি, এই কোর্সটার মধ্যে 10 দিনে আপনার কি হবে, পুরা 20টা ক্লাস করাবো 10 দিনে। 3 মাসে 20টা ক্লাস করাই, আর এখানে একেবারে 10 দিনে আপনার প্রতিদিন 2টা করে ক্লাস করাবো। এভাবে আমরা 20টা ক্লাস করাবো ইনশাল্লাহ। দু একটা ক্লাস একটু কম বেশি হইতে পারে, যেহেতু আমরা করার সময়, হ্যাঁ, দেখা যায় যে একটু কি এই সময় কম বেশি লাগতে পারে। আপনারা প্রশ্ন করতে পারেন, তো তাহলে একটু কম বেশি লাগতে পারে। তো যারা ভর্তি হবেন আমার 01733472302, আবার বলতেছি 01733472302, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে সরাসরি কি আপনারা ভর্তি কার্যক্রম করতে পারবেন ইনশাল্লাহ। এবং কেউ যদি চান যে সরাসরি এসে ক্লাস করবেন, সেটারও সুযোগ আছে যদি আপনি কাছাকাছি থাকেন। আমার অফিসটা হচ্ছে ঢাকার রায়েরবাগ আছে না, রায়েরবাগ থেকে একটু ভিতরে মোহাম্মদবাগ, 1234/2 মোহাম্মদবাগ, হাসান মসজিদের সামনে। এখানে আমার কাছে আসলে, আমার মাদ্রাসার নাম হচ্ছে রাবেয়া মুসলিম মাদ্রাসা, এখানে আইসাও সরাসরি ক্লাস করতে পারবেন। আমাদের ক্লাসটা প্রত্যেকদিন রাত্র 9টা থেকে নিয়ে আপনার 11টার ভিতরে হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস 35-40 মিনিট করে হবে। এরকম ভাবে 2টা ক্লাস হবে ইনশাল্লাহ, মাঝে একটা গ্যাপ থাকবে, 10-15 মিনিট এরকম একটা গ্যাপ থাকবে। গ্যাপ দিয়ে আমরা কি করব, এরকম 2টা ক্লাস করাবো। এভাবে শনিবার থেকে নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ। কারো কোনো কিছু প্রশ্ন করার থাকলে করতে পারেন। কারো যদি কোনো কিছু জানার থাকে, আপনারা প্রশ্ন করতে চাইলে করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, এই ক্লাস করার পর আমরা কি রেকর্ড ভিডিওটা পাবো? জি জি রেকর্ড ভিডিও পাবেন। এখনই সরাসরি আমাদের ওইটা এই এই ক্লাসটাও লাইভ হচ্ছে, এবং প্রত্যেকটা ক্লাসে এরকম লাইভ হবে। লাইভটা আপনারা একটা নির্দিষ্ট একটা গ্রুপের মধ্যে দেওয়া হবে, ওখান থেকে লাইভটা থেকে আপনারা পরবর্তীতে যতবার ইচ্ছা এই ক্লাসটা ধরতে পারবেন ইনশাল্লাহ। জি ধন্যবাদ। আচ্ছা আচ্ছা। শেখ, জমি, আ- দলিল, দলিল জি চেনার জি। উপায়, এগুলো শেখানো হবে হ্যাঁ। কিনা? দলিল, জি দলিল চেনার উপায় এগুলো শেখানো হবে কিনা, যে দলিল কিভাবে আমি চিনবো? জি জি, দলিল দলিল কিভাবে ধরবেন এটা শেখানো হবে ইনশাল্লাহ। দলিল চেনা একদম সহজ। আমি যদি মুখে মুখে বলে দিই, আপনি কি করতে পারবেন? চিনে ফেলতে পারবেন। আসলে না জানার কারণে এই বিষয়গুলো অনেক কঠিন আমাদের কাছে মনে হয়, কিন্তু এগুলো কিন্তু অনেক সহজ। তারপরে দলিল পার্চা, কিভাবে পার্চা ধরবেন, থেকে খতিয়ান কিভাবে ধরবেন, নকশা কিভাবে হ্যাঁ, মাপবেন, সবকিছু শিখাবো ইনশাল্লাহ।
পরে মানে পার্টসার একজন মধ্যে যে আমিনের যত কাজ আছে এগুলো সব আমরা শিখাবো। আপনি আপনার নিজস্ব জমি জমা মাপামাপি করতে পারবেন, এবং এটাকে যদি আপনারা পেশা হিসেবে নিতে চান, আমাদের প্রত্যেকটা বেচে এরকম 4-5 জন করে কি এই অনলাইন কোর্স করেও 4-5 জন প্রত্যেকটা বেশি থাকে, যারা সরাসরি মাঠে কাজ করে। আমাদের কোর্স শেষ হওয়ার আগে ওরা জমি মাপামাপির কাজে শুরু লাগা যায়। এই যে গতকালকে আইডি কার্ড বানায় দিছি আপনার বেশ কয়েকজনকে, ওনারা সরাসরি এখনো ওনাদের কাছে সার্টিফিকেট পৌঁছায় নাই, ওনারা কাজ শুরু করে দিছে মাঠে। তো আলহামদুলিল্লাহ, আপনারা মাঠে কাজ করলে এইটার মধ্যে হিউজ পরিমাণ ইনকাম করার ব্যবস্থা আছে। আপনি যত কাজ ধরতে পারবেন, একদিনে এরকম আছে মনে করেন একটা জমি মাপতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে, এরকম 4টা 5টা জমি মাপলে এক একটা জমি আমাদের এই যে হাটাদারিতে একটা জমি মাপলে 5,000 টাকা নেই। আপনি যদি 2টা 3টা জমি মাপতে পারেন কত অনেক টাকা এখানে মনে করেন। আপনি এখন অনলাইনে যুগ, চাইলে অনেক কাজ দিতে পারবে সারা দেশে। যদি আপনি কাজ করতে চান তাহলে এখানে লক্ষাধিক টাকা ইনকাম করার মতো ব্যবস্থা আছে আমাদের এই কোর্স করে। এরপরে আপনার যদি নিজের জন্য তো লাগবেই, যে কোনো ব্যক্তির জন্য কি এই কোর্সটা করা আমি মনে করি অনেক বেশি জরুরি। নিজের কাগজপত্র জমি জমা বুঝা, হ্যাঁ, অন্যদেরকে সহযোগিতা করা আলেম ওলামাদের জন্য তো আমি মনে করি অনেক বেশি জরুরি। কারণ আমরা সমাজে আলেম ওলামারা অনেক বেশি অবহেলিত। আমরা যদি এই বিষয়গুলো জানি, আমরা আলাদা একটা সম্মান পাবো মানুষের কাছে। আমরা কত কঠিন কঠিন বিষয় আয়ত্ত করে ফেলি। আমরা যদি এই 10টা দিন একটু কষ্ট করি, ইনশাল্লাহ আমরা নিজেরা জমির দলিল খতিয়ান নকশা এগুলো শিখতে পারবো। এবং এগুলো দিয়ে আপনারা যদি কি করতে চাই, পেশা হিসেবে নেই, পার্ট টাইম পেশা হিসেবে নিলেও মাসে আপনার ভালো একটা অ্যামাউন্ট কি কামানো সম্ভব। মাদ্রাসার খেদমতের পাশাপাশি অথবা ইমামতির পাশাপাশিও এগুলো করা যায়। এখানে কোনো অসম্মানজনক পেশা না, এটা একটা সম্মানজনক পেশা। আপনি যাবেন, গিয়ে মনে করেন বলবেন যে এই ফিতাটা টান দেন, ফিতা টানতে আপনি খালি খাতা কলমে একটু হিসাবটা করে দিবেন, আমি আপনাকে শিখাই দিব, সেই সিস্টেমে হিসাবটা করে দিবেন। বাস আপনি আসার সময় আপনি পকেটে টাকা দিয়ে দিবেন। হ্যাঁ, তো এটা অনেক বড় একটা সম্মানের কাজ। আপনারা যদি চান তাহলে করতে পারেন, আলহামদুলিল্লাহ। তো আর হয়তো বা কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ। আর আমাদের কোর্স ফিটা কত? কোর্স ফিটা হচ্ছে আমরা এমনি 3,060 টাকা নেই। তো এইবার আমরা যেহেতু 3 মাসের 10 দিনে করাচ্ছি, তো 1,020 টাকা নিতেছি, বিরাট একটা ছাড় দিয়ে। এরপরেও আরেকটা ছাড় দিতেছি আমি। আপনারা যারা আগামীকালকের ভিতরে আগামীকাল অর্থাৎ শুক্রবার, যেটা আগামীকালকের শুক্রবার আগে আগে যদি আপনারা ভর্তি হন, তাহলে আরো 100 টাকা ছাড় দিব ইনশাল্লাহ। আপনারা আরো 100 টাকা ছাড় পাবেন। কিন্তু পরবর্তীতে হইলে আমাদের পরিপূর্ণ ফি 3,000 টাকা দিয়ে ভর্তি হইতে বলবে, কারণ আমাদের আর একটা নির্দিষ্ট সময় আছে। যেহেতু আমরা 10 দিনে কোর্সটা করবো, তো শনিবার থেকে নিয়মিত ক্লাস চলবে। পরবর্তীতে আর ভর্তি নেওয়ার সুযোগ নাই এই কোর্সে। পরবর্তীতে আমাদের প্রত্যেক মাসে মাসে আরো অনেক কোর্স হয়, রমজানে হয়তো বা হবে কিনা এটা এখনো সিদ্ধান্ত নেই নাই। তো এই আর কি কথা কথা। যারা ভর্তি হবেন দ্রুত যোগাযোগ করে 01733473002 নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিয়ে যোগাযোগ করে আমাদের কাছে ভর্তি হয়ে যেতে পারেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, তাহলে আজকের মতো এখানেই আমাদের এই ক্লাসটা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ডিজিটাল সার্ভে দিয়ে ভূমি মাপা এরকম। হ্যাঁ, আমাদের এখানে ডিজিটাল সার্ভেটাও আছে। আপনি কম্পিউটারে কিভাবে জমি মাপবেন এই বিষয়টা আমি বলছি, একটু আগে বলছি যে সেটার উপরও আমাদের ক্লাস আছে। আপনি অটোক্যাড দিয়ে কম্পিউটারে কিভাবে আপনার ম্যাপটা মাপবেন এই বিষয়টাও আমরা শিখাই আলহামদুলিল্লাহ। সেটার উপর শিটও আছে এবং সেটার উপর ভিডিও ক্লাস আছে আলহামদুলিল্লাহ। আহ একবারে আপনি যদি মনে করেন ল্যাপটপ নিয়ে অটোক্যাড অ্যাপসটা ডাউনলোড ইনস্টল করে নিয়ে আসেন, আমি একবার হাতে ধরে ধরেও শিখিয়ে দিতে পারবো। আর যদি ক্লাস দেখে দেখে শিখতে পারেন তো আলহামদুলিল্লাহ শিখতে পারবেন। আমাদের একবার সহজ ভাবে দুইবার দুইবার কি করে দেওয়া হবে, দেখায় দেওয়া হবে যে এইভাবে এইভাবে এই থেকে এই প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামে, এরপরে এইটার উপরে আবার কি দেওয়া হবে, পিডিএফ দিয়ে দেওয়া হবে। কোন ফাংশন থেকে জি কোন স্যার, ফাংশনে যাবেন, কিভাবে কি মাপবেন না মাপবেন এটা দেওয়া হবে ইনশাল্লাহ। শাইখ, এই যে ধন্যবাদ স্যার। আমরা যে ইয়াগুলো এই
নকশাগুলো কোথায় পাবো? নকশাগুলো যে পিডিএফ নকশাগুলো দেখায়, এই নকশাগুলো কি আপনার কাছে পাবো? আমি আসলে বিক্রি করি না, বাকি আমি বলে দিলে আপনি গিয়ে সংগ্রহ করতে পারবেন। বাংলাদেশের যত নকশা আছে সব ঢাকার 7 রাস্তা আছে না, 7 রাস্তায় পাবেন। এখানে গেলে সকালে গেলে আপনি মনে করেন তুলে নিয়ে আসতে পারবেন, দুপুরের মধ্যে তুলে নিয়ে আসতে পারবেন। 500 টাকার মতো খরচ পড়বে। এরপরে